নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, আপনারা জানেন যে 6টি কেন্দ্রে উপনির্বাচনে রাজ্যে ফল ঘোষণা হয়েছে। তার সাথে সাথে আরো দুটো রাজ্যে আপনারা জানেন, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড, সেখানেও রীতিমতো ফল ঘোষণা হয়েছে। কিন্তু একটা জিনিস, আরো একটা কেন্দ্রে রীতিমতো দেখা যাচ্ছে, আরো একটা জায়গায় কিন্তু ফল ঘোষণা হয়েছে, যেখানে রাহুল গান্ধীর জায়গায় খোদ প্রিয়াঙ্কা গান্ধী যে মার্জিনে জিতলো, কার্যত সেটা দেখার মতো বলা যেতে পারে। কিন্তু আমি বলছি, আমাদের রাজ্যে 6টা কেন্দ্রে উপনির্বাচন, শাসক দলের মুখপাত্ররা আগেই বলে দিয়েছিলেন, যতই আরজিকর করুন, যতই রাত দখল করুন, যাই করুন, বুথ দখল আমরাই করব, ভোট দখল আমরাই করব, কার্যত 6টাই শূন্য হবে। আর সত্যি আজকে আমরা যখন আলোচনা করছি 6টাই শূন্য, আমি বলছি এই রাজ্যের এই অবস্থা কেন। আমার সঙ্গে রয়েছেন কথা বলবো স্যার, রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সাথে। স্যার দীর্ঘদিন ধরে বিশ্লেষণ করে আসছেন। বলছি, এক্সিট পোল আমরা করিনি, কিন্তু আমি বলছি আগাম আপনি একটা আভাস দিয়ে রেখেছিলেন, এর আগেই আমরা আলোচনা করেছিলাম। সেদিনই আপনি, যেদিন আমরা উপনির্বাচনে এত কিছু কেন করতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, যদি জানতেন তারা জিতবেন বিপুল মার্জিনে, তবুও তারা এটা অ্যাসিড টেস্ট হিসেবে নিতে পারতেন, আপনি বলেছিলেন। বলছি স্যার, আহ, এই যে ফল, আমি দেখছি যতই হোক সার্টিফিকেট তো তারাই নিয়ে যাচ্ছে, তো সবাইকে বলতে হচ্ছে আগে যতই সন্ত্রাস হোক যাই হোক, কিন্তু ভোটে তো আখেরে তো তৃণমূল কংগ্রেস জিতছে, তৃণমূল কংগ্রেসের জয় জয়কার, একদম সবুজ আবিরের ঝড় বইছে কার। দেখো, খুব আজকে কিন্তু খুব ঠান্ডা মাথায় বিশ্লেষণ করার দিন। আমি তোমায় বলছি যে আমি কতটুকু ওয়েটেজ দিব। দেখো, সবগুলো আহ, উপাদান আছে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস গাজোয়ারি করেছে, তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন ব্যবহার করেছে, লক্ষ্মীর ভান্ডারের প্রভাব আছে, তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমান সবাইকে নিয়ে রাজনীতি করে, তার প্রভাব আছে। তৃণমূল কংগ্রেসের লোকাল লেভেলের অর্গানাইজেশন খুব শক্তিশালী। বিরোধী রাজনৈতিক দলগুলো বিভাজিত। প্রধান বিরোধী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের নিয়ে রাজনীতি করে। অনেক, তুমি পয়েন্ট পরপর পরপর সাজিয়ে দিতে পারো। তুমি দিনের শেষে কোন উপাদানগুলোকে কেন্দ্রীয় উপাদান বলবে, বা কোন উপাদানগুলোর নির্বাচনে এই 6টি লোকসভা বিধানসভা নির্বাচনের উপনির্বাচনে প্রভাব বিস্তার করলো। দেখো, আমার কাছে একদম কমপ্লিট ডেটা এখন সবগুলো 6টি কেন্দ্রেরই ফলাফল এসে গেছে। কমপ্লিট ডেটা আমি পেয়েছি। তোমাকে আমি বলবো, প্রথম যেটা, যে এই উপনির্বাচনে কিন্তু বিজেপির ভোটার যারা, তাদের একটা অংশ কিন্তু তৃণমূলে গেছে। মানে বিজেপির ভোটার, একদম, বিজেপির কর্মী সমর্থক এবং ভোটারদের একটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থনে ভোট তারা দিয়েছে। না, এটা কি কারণে দিয়েছেন? অনেকগুলো কারণ হতে পারে। একটা হতে পারে যে দুটো পরপর নির্বাচনে অনেক হাইপ তুলে বিজেপি হারলো। 2021-এর বিধানসভায় তারা প্রায় কার্যত সরকার তৈরি করবে এরকম অবস্থা কথা বলেছিল। অমিত শাহ বলেছিল ইস বা 200 পার। তারপরে 2024-এর যে বিধানসভা লোকসভা নির্বাচন, সেখানে নরেন্দ্র মোদী 30টা আসন পাবেন, এরকম একটা কথা বলেছিলেন বিজেপির। তারপরে উপনির্বাচনে পরাজয়, পঞ্চায়েত পুরসভাগুলোতে তো ধরাশায়ী হওয়া। যেভাবে যদিও নির্বাচন হয়েছে, একজন প্রশ্ন তুলতেই পারেন যে এগুলো তো নির্বাচন হয়নি। কিন্তু বিজেপির পরপর হাঁটতে 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 না, বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যে হতাশা হয়েছে, সেই হতাশা থেকে, ধরো, বিরোধী শিবিরে থাকা মানেই হলো আমার শান্তি বিঘ্নিত হবে, আমি শাসক দলের দ্বারা অত্যাচারিত হব। ফলে এইরকম একটা অবস্থাতে আমার যেটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের কে অনেকে সমর্থন করেছে শুধু শান্তি কিনবার জন্য। অর্থাৎ বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা, তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থনে এই উপনির্বাচনে করেছে কেবলমাত্র শান্তি কিনতে, এবং হতাশা না, হতাশার থেকেও, যে বিজেপি বিজেপি তো পারছে না। ফলে আমি যদি বিরোধী শিবিরে থাকি, শাসক দলের রোষানলে থাকছি, শাসক দলের থেকে ভয় আছে, শাসক দলের সুবিধেগুলো পাচ্ছি না। ফলে এইরকম একটা জায়গা থেকে তৃণমূল কংগ্রেসকে কিন্তু সমর্থন করেছেন বিজেপি কর্মী সমর্থকদের একটা বড় অংশ। তুমি বলতে পারো যে আপনি কি স্ট্যাটিস্টিক্যালি এটা প্রুভ করতে পারবেন? হ্যাঁ, আমি পারবো। আমি বলছি যে যখন মাদারিহাটে দেখি যে বিজেপির ভোট পার্সেন্টেজ 20%-এর বেশি কমে গেছে, তো এবং তৃণমূল কংগ্রেস সেখানে 30,000 ভোটে জয়ী হয়েছে, এখানে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যায় যে একটা অংশ অবশ্যই
মাদারিহাটের মতো কনস্টিটুয়েন্সিতে কিন্তু মানে বিজেপি ছেড়ে মানে হয়তো কয়েকটা নির্বাচন তারা বিজেপিকে সমর্থন করেছে। এবং মানে আমি তোমায় বলছি যে কয়েকটা নির্বাচনের যদি ফলাফল মাদারিহাটে দেখো, তাহলে বিজেপি একটা কর্মী সমর্থন যারা বেশ কয়েকটা নির্বাচনে বিজেপিকে জয়ী করছিল, তাদের একটা অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসকে অবশ্যই সমর্থন করেছে। একইভাবে আমি বলবো মেদিনীপুরের ইলেকশন নিয়ে শুভেন্দু খুব আশাবাদী ছিলেন। মেদিনীপুরের ইলেকশন যেভাবে হয়েছে মানে বিরাট মানে কোনো মানে গাজোয়ারি হয়েছে সেটাও কিন্তু কেউ বলতে পারবে না। কিন্তু আমি তোমায় বলতে চাই যে মেদিনীপুরের মানে লাস্ট যদি 10টা নির্বাচন দেখো, তাহলে তুমি দেখবে যে দশটা নির্বাচনের মধ্যে এবার সবচেয়ে বেশি ভোটে মেদিনীপুরের বাসী কিন্তু জয়ী করলো তৃণমূলকে। এবং এখানে বিজেপির একটা ভোট ব্যাংক যদি তৃণমূলের সাথে যুক্ত না হয়, তাহলে এই রেজাল্টটা হতে পারে না। একইভাবে আমি তালড্যাংরার ক্ষেত্রে বলবো যে তালড্যাংরা 33,000 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হলো। তালড্যাংরা লাস্ট কয়েকটা ইলেকশন যদি দেখো, অরূপ চক্রবর্তী ওখান থেকে এমপি হলেন, অরূপ চক্রবর্তী যখন এমএলএ হিসাবে জয়ী হতেন বা এর আগে যারা জয়ী হচ্ছিল, তারা কিন্তু কখনোই কিন্তু 10,000-এর বেশি মার্জিন নিয়ে জিততে পারেনি। কিন্তু এটা আমি তোমায় বলতে চাই যে এখানেও কিন্তু বিজেপির একটা ভোট ব্যাংক আগে দুটো শিফট হয়েছিল। আগে 2016-র পরে মানে বামেদের ভোট রামে এসেছিল, এখন রামেদের ভোট কিন্তু হতাশায় মানে বিজেপি নেতৃত্বের অভাব, বিজেপি বিকল্প দিতে পারছে না। এবং সর্বোপরি বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এইটা মানে বলা যায় যে মানে দাবানলের মতন ছড়িয়েছে, সেটা হলো যে মোদী অমিত শাহ সত্যি কি মমতাকে সরাতে চায়? মোদী অমিত শাহ কি সত্যি কি পশ্চিমবাংলায় বিকল্প হিসাবে বিজেপিকে চায়? আরএসএস কি সত্যি মানে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে বিজেপির সরকার চায়? এই তুমি যদি বলো যে এটা প্রচার, এই প্রচারটাও কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের মনের মধ্যে প্রভাবিত করেছে, তাদের মনকে প্রভাবিত করেছে, তাদের ভাবনাকে প্রভাবিত করেছে। ফলে বিজেপির কর্মী সমর্থকরা মানে ভীষণভাবে হতাশাগ্রস্ত। তার জন্য বিজেপি দেখবে এখন আর গণ আন্দোলনে যেতে পারছে না, কোনো আন্দোলনে যেতে পারছে না, ডাকলে কিছু তাদের স্থায়ী কর্মী সমর্থকরাই যাচ্ছেন। আম জনতা যারা বিজেপিকে সমর্থন করেছিল এর আগে 19-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে, তারা কিন্তু আর সেইভাবে বিজেপির কোনো ডাকে কিন্তু সাড়া দিচ্ছে না। ফলে বিজেপির যারা মানে ভোট ব্যাংক তৈরি হয়েছিল বামেদের থেকে আসা ভোট ব্যাংক, মূলত সেই ভোট ব্যাংকটা কিন্তু আমি বলবো যে সরাসরি এখন তৃণমূল কংগ্রেসকে এই উপনির্বাচনে সমর্থন করেছে, যার জন্য তৃণমূল কংগ্রেসের ব্যবধান বেড়েছে। আমি আপনাকে একটু থামিয়ে একটা কথা বলতে চাই, বলছি স্যার উপনির্বাচনে কি ভোট হলো সেটা তো আমরা দেখেছি স্যার। আপনি যদি উপনির্বাচনের পার্সেন্টেজ নিয়ে যদি লোকসভা ভোটে যে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, এটাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, কিন্তু আপনি যদি ওই পার্সেন্টেজে ভাবতে যান তাহলে কি ওই পার্সেন্টেজে মেলাতে পারবেন? কারণ উপনির্বাচনে যেভাবে দেদারে লুট, যেভাবে ছাপ্পা, যেভাবে একদম স্টিকার মেরে দেওয়া হলো বিরোধীদের, আমরা দেখলাম স্টিকার তুলছেন, বিরোধী প্রার্থী গিয়ে বলছেন এই স্টিকার দুটো কোথায় মারা ছিল। তো আমি বলছি এই ভোটের রেজাল্টটা নিয়ে আমরা কি সেই লোকসভা ভোটের নির্বাচনের ফলাফল নিয়ে আমরা আলোচনা করতে পারি, বা তার সাথে সংযোগ করে কি আমরা এই পার্সেন্টেজটা হিসেব করতে পারি যে বিজেপির এই কর্মীদের ভোট চলে যাচ্ছে তৃণমূল? এটা অর্ধেক সত্য তুমি বললে। মানে যারা বিজেপির নেতৃত্ব, তাদের গা বাঁচানোর জন্য, মুখ বাঁচানোর জন্য, পরাজয়কে ঢাকা দেওয়ার জন্য তারা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের অন্যায় অবিচারের মাধ্যমে যে ভোট করেছে, প্রশাসনকে ব্যবহার করে ভোট করেছে, যেটা আমরাও বলি, সেইটাকে তারা শুধু তুলে ধরবেন। মানে এটা কিন্তু অর্ধেক সত্য। মানে গ্লাসটা যদি অর্ধেক জল না থাকে, তুমি যদি শুধু বলো যে জল নেই, যা অবস্থা হবে এখানে কিন্তু তাই। অর্ধেক যে জল আছে সেটাও কিন্তু বলতে হবে। মানে এটা যেমন সত্যি যে তৃণমূল কংগ্রেস এজেন্ট বার করে দিয়েছে, পুলিশ প্রশাসনকে দিয়ে ভোট করিয়েছে, অন্যায় অবিচার অত্যাচার করেছে, বহু জায়গায় মানে এজেন্ট বসতে দেয়নি, লুট করেছে, এগুলো নিয়ে আমি তোমার সাথে কোনো দ্বিমত হব না, বা যারা দর্শক শুনছেন তাদের সাথে আমি কোনো দ্বিমত হব না। কিন্তু ওটাই সব নয়, ওটার বাইরে আরো দুটো দিক আছে। একটা হলো বিরোধীদের প্রতি ভয়ঙ্কর অনাস্থা তৈরি হয়েছে। মানে পশ্চিমবাংলায় যদি তুমি গ্রামগঞ্জে যে কোনো জায়গায় যাও, বিজেপির প্রতি ভয়ঙ্কর অনাস্থা তৈরি হয়েছে। বিজেপির প্রতি বা বামেদের প্রতিও সমানভাবে অনাস্থা তৈরি হয়েছে, যে বিকল্প মানুষ ভাবতে পারছে না যে তৃণমূল কংগ্রেস অন্যায় অবিচার যাই করুক না কেন, যে দিনের শেষে লক্ষ্মীর ভান্ডার তো তৃণমূলের থেকেই পাই, কন্যাশ্রী তো তৃণমূলের থেকেই পাই, ট্যাব তো তৃণমূলের থেকেই পাই, আর তৃণমূলকে কে হারাতে পারবে? বিজেপি তো মানে 35% সংখ্যালঘু মুসলমানদের সঙ্গেই নিয়ে চলে না। ফলে 65%-র মধ্যে পরীক্ষা দেওয়া পার্টি, তাদের পক্ষে কি আদতেও তৃণমূলকে হারানো সম্ভব?
এবং দুটো নির্বাচনের অভিজ্ঞতা, 21-এর বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা এবং 24-এর লোকসভা নির্বাচনের হতাশাজনক পারফরমেন্স বিজেপির কর্মী সমর্থক বা বাম দল থেকে আসা যে সমস্ত বড় সংখ্যক সমর্থক এসেছিলেন, তারা কিন্তু এবারের উপনির্বাচনে যে তৃণমূল কংগ্রেসকে সরাসরি সমর্থন করেছেন, কেউ শান্তি কিনতে কিনেছেন, কেউ সুযোগ সুবিধা পাওয়ার জন্য কিনেছেন, কেউ বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলকে সমর্থন এই উপনির্বাচনে করেছেন। কিন্তু বাস্তবটা তোমায় আমি বলি যে 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয়েছে, একটা বড় সংখ্যক বিজেপি কর্মী সমর্থক বা সমর্থকরা যারা বাম দল থেকে এসেছিল এবং বিজেপির মধ্যেও পুরনো বিজেপি কর্মী সমর্থকদের, তারা যে সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষে ঘাস ফুলে ভোট দিয়েছে, আমি অন্তত বুথ ওয়াইজ ফলাফল পেলে আরো ডিটেলসে বলতে পারবো। কিন্তু তোমাকে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ফলাফল আমি পাচ্ছি এবং মাদারিহাট থেকে শুরু করে মেদিনীপুরের যে ফলাফল আমি দেখতে পাচ্ছি, তাতে পরিষ্কার যারা 19-21-এ বিজেপিকে ভোট দিয়েছিল তারা কিন্তু এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছে। দর্শকের মতামত আমরা নেবো, দর্শকের কমেন্টসও নেবো। একজনের কমেন্ট দেখছিলাম মাদারিঘাটে, তিনি বলছেন, রীতিমতো একটাই কমেন্ট দেখলাম আমি, তিনি বলছেন যে প্রার্থী নির্বাচন ভুল হয়েছে, বিজেপির প্রার্থী নির্বাচন ভুল হয়েছে। এটা মানে এইবার তোমাকে তাহলে আমি প্রাইমারি এমফেসাইজ যে পয়েন্টটা দিলাম সেটা দিলাম। দ্বিতীয় যেটা সেটা হলো যে দেখো মাদারিহাটের ক্ষেত্রে একদম 100% প্রার্থী মানে মনস্তিজ্ঞা তার নিজের লোককে দাঁড় করিয়েছে, ওখানে আরো গ্রহণযোগ্য লোক ছিল। কেন জন বাংলাকে দাঁড় করাতে পারতো তো, জন বাংলাকে যদি নাও দাঁড় করাতো, আমি যদি বলি যে তাহলে অন্য কোনো প্রার্থীকে তো দাঁড় করাতে পারতো, ওখানকার মনস্তিজ্ঞার পাশে ঘোরে সে গ্রহণযোগ্য নয়, তাকেও প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে তো বলা যায় স্বজন পোষণ করা হয়েছে। এবং একই সাথে যে জন বার্লা কেন বিদ্রোহ করছে, কি কারণে বিদ্রোহ করছে, এটা কিন্তু কেউ বোঝার চেষ্টা করেনি। আর দেখো মনস্তিজ্ঞা একটার পর একটা নির্বাচনে জয়ী হয়েছে, কিন্তু মনস্তিজ্ঞা কি কাজ করেছে এই প্রশ্নটা তো রেখেছে এবার তৃণমূল কংগ্রেস। আমি দেখছিলাম সৌরভ চক্রবর্তী থেকে শুরু করে যারা এইবার তৃণমূলের হয়ে খাটাখাটনি করেছে, তৃণমূল একটা ঐক্যবদ্ধ চেহারা দেওয়ার চেষ্টা করেছে, তারা কিন্তু একেবারে সাধারণ মানুষকে প্রশ্ন করেছেন যে এই যে মনস্তিজ্ঞাকে আপনারা দিনের পর দিন জয়ী করেছেন, কেন্দ্রের থেকে কি প্রকল্প এনেছে, চা বাগানের জন্য কি কাজ করেছে, যতটুকু আপনি চাল পান সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পান, যে কন্যাশ্রীর টাকা পান সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পান, লক্ষ্মীর ভান্ডার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেয়। তাহলে আপনি যাকে প্রতিনিধিত্ব করাচ্ছেন নির্বাচিত করছেন, তিনি আপনার জন্য কি করছে, এই প্রশ্নটা কেন গুরুত্বপূর্ণ? এটা সবগুলো শুধুমাত্র মাদারিহাট না, সর্বত্র বিজেপির নেতা কর্মী যদি আমার বক্তব্য শুনে থাকেন, আমি বলবো আপনাদের জন্য আপনাদের সবচেয়ে বড় বিপদের জায়গা হলো যে আপনারা গত 10 বছর ধরে বিরোধী দলে আছেন এবং কেন্দ্রের সরকার চালাচ্ছেন, কিন্তু কেন্দ্রের তরফ থেকে অতিরিক্ত উন্নয়নের কোনো স্বপ্ন পশ্চিমবাংলাবাসীর জন্য নেই। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি রেল দপ্তরের মন্ত্রী হিসাবে তিনি একের পর এক ঘোষণা করেছেন। তিনি 14টা কারখানা তৈরি করবেন ঘোষণা করেছিলেন, শিলান্যাস করে গেছেন। আমি বলছি কিচ্ছু করেননি। তিনি স্টেডিয়াম তৈরি করবেন, তিনি হাসপাতাল তৈরি করবেন, সবকিছু স্বপ্ন 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 দেখিয়েছেন। এই স্বপ্ন দেখানোটা কিন্তু বিজেপির নেতারা দেখাতে পারছে না। তুমি আমায় বলো যে 21-এর নির্বাচনে এসে নরেন্দ্র মোদী, অমিত শাহ কোচবিহারে বলেছিল নারায়ণী সেনা তৈরি করবেন, অর্থাৎ ভারতবর্ষের সেনাবাহিনীতে একটা আলাদা সেনা হবে, রেজিমেন্ট হবে, তার নাম নারায়ণী সেনা। আজকে তৈরি করেছে। বলেছিলেন যে তোমার গিয়ে রাজবংশী কমিউনিটির জন্য যে উন্নয়নের কথাগুলো বলেছিলেন, একটা হয়েছে যে চা বাগান, 14টা চা বাগানের গ্রহণের কথা বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সেগুলো হবে, সেগুলো কি সত্যি করেছে? আমার প্রশ্ন হচ্ছে যে জনপ্রতিনিধি তুমি কেবলমাত্র চাইবে, কিন্তু তুমি কেন্দ্রীয় সরকারে থাকা সত্ত্বেও তুমি পশ্চিমবাংলার জন্য আলাদা কোনো উন্নয়ন বার্তা দিবে না। এমন তুমি একটা বলো, এইবার মন্ত্রিসভায় যে 19-এ তো 18 জন নির্বাচিত হয়েছিল বিজেপির, একজনও পূর্ণমন্ত্রী কেন করেনি নরেন্দ্র মোদী? এবারও 12 জন এমপি নির্বাচিত হয়েছেন, একজন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী আছে? একজনও নেই, সব হাফ প্যান্ট পরা মন্ত্রী, যাদের কোনো ক্ষমতা নেই। তাহলে প্রশ্ন ওখান থেকেই মানুষ কিন্তু ডিডাক্ট করছে, যখন এই অভিযোগটা মিডিয়ার থেকে, সাধারণ মানুষের থেকে আসছে, যে তাহলে কি সত্যি নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় পরিবর্তন চায় না, শুধুমাত্র তাদের কিছু আসন চায় কে, লোকসভা নির্বাচনে কিছু আসন পেলেই সন্তুষ্ট থাকে, পশ্চিমবাংলায় মমতাকে রেখেই শাসন করতে চায়? কারণ কি পশ্চিমবাংলায় তুমি পরিবর্তনের ডাক দিচ্ছ,
অথচ পশ্চিমবাংলার জন্য কোনো উন্নয়নের নতুন বার্তা দিচ্ছ না, পশ্চিমবাংলার জন্য আলাদা করে উন্নয়নের কোনো স্বপ্ন দেখাচ্ছ না। পশ্চিমবাংলার থেকে যারা বিজেপির সাংসদ হচ্ছে তাদের থেকে তুমি এমপিদের থেকে তুমি মন্ত্রী, পূর্ণাঙ্গ মন্ত্রী করছো না। তাহলে তুমি মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কথা বলছে তার বিকল্প উন্নয়নের ভাবনা কি, নতুন উন্নয়নের কি তুমি স্বপ্ন দেখাচ্ছ, নতুন করে কিভাবে আসছো? ফলে এই প্রশ্নগুলো যখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাখা হচ্ছে বিভিন্ন নির্বাচনের সময়, বিজেপির নেতাদের কাছে কোনো উত্তর নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজেপির যারা নেতা হচ্ছেন তারা একবার নির্বাচিত হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। অনেকগুলো কমেন্ট আসছে রীতিমতো আপনার উদ্দেশ্যে, অনেকেই প্রশ্ন রাখছেন। তারা বলছে প্রতিমন্ত্রী কি কিছুই করতে পারে না, পূর্ণমন্ত্রী কি সব করে? একজন প্রশ্ন করেছেন, একদম চ্যাটার্জি বলে একজন প্রশ্ন করেছেন, আর একজন প্রশ্ন করেছেন যে খুব সত্যি কথা, মানুষ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপর বিরক্ত, কিন্তু মাইনরিটি ভোট ব্যাংকের কারণে কি তৃণমূল কংগ্রেস সবসময় জিতবে যতদিন না বিজেপি হিন্দু ভোট বানাচ্ছে? এইরকমই প্রশ্ন এসেছে। প্রথমত দেখুন, আপনারা যদি কেন্দ্রীয় মন্ত্রিসভা বা পশ্চিমবাংলা মন্ত্রিসভার দিকে তাকান, তাহলে দেখবেন যে পুরোপুরি দপ্তর পরিচালনা করে পূর্ণাঙ্গ মন্ত্রী। পূর্ণাঙ্গ মন্ত্রীর অধীনে সহায়কের ভূমিকা থাকে হলো কেবলমাত্র উপমন্ত্রী বা প্রতিমন্ত্রীরা। এই যে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদারের সত্যি কিছু করার আছে? কিচ্ছু করার নেই। এটা তো আমরা জানি। উপমন্ত্রীকে কেবলমাত্র বা প্রতিমন্ত্রীকে কেবলমাত্র কিছু কাজ দেওয়া হয়, যে কাজগুলো তিনি লুক আফটার করতে পারেন, কিন্তু তার বাইরে পলিসি নির্ধারণ থেকে শুরু করে, বাজেট অ্যালোকেশন থেকে শুরু করে, কর্মী নিয়োগ থেকে শুরু করে বা পলিসি নির্ধারণ করা সবটাই হলো পূর্ণাঙ্গ মন্ত্রী। কারণ ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়, ক্যাবিনেটে তো আর এই উপমন্ত্রী বা প্রতিমন্ত্রী থাকেন না। ফলে প্রতিমন্ত্রীদের কোনো ভূমিকা থাকে না। এদের কেবলমাত্র রাজনৈতিক কারণে রাখা হয়, এর বাইরে এদের কোনো রোল নেই। এবং মুসলিম ভোট নিয়ে আপনাকে বলতে চাই যে অন্য রাজ্যের থেকে ধরুন এই নির্বাচনেও কিন্তু দেখা গেল মহারাষ্ট্রে নরেন্দ্র মোদীরা যে ঐক্যের কথা বলেছিলেন, হিন্দু ঐক্যের কথা বলেছিলেন, সেটা কিন্তু মহারাষ্ট্রে খেটে গেল। যে বাটগি তো কাটগি, যদি বিভাজিত হও হিন্দুরা তাহলে তোমরা কিন্তু কেটে যাবে, অর্থাৎ তোমাদের পতন হবে। এই স্লোগান কিন্তু যথেষ্ট প্রভাব তৈরি করতে পেরেছিল, বাটগে তো কাটগে। তো এইটা কিন্তু পশ্চিমবাংলায় কিন্তু খাটছে না। পশ্চিমবাংলায় যে প্রথমত পশ্চিমবাংলায় যে মুসলিম সমাজ আছে সেটা জম্মু কাশ্মীরের পরেই দ্বিতীয় বৃহত্তম। পশ্চিমবাংলায় যে 35% সংখ্যালঘু মুসলিম আছে তারা পশ্চিমবাংলায় একদম কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত ছড়িয়ে আছে। আসামে সামান্য বেশি হলেও আসামে কেবলমাত্র কিন্তু মাত্র 5টা জেলার মধ্যে সীমাবদ্ধ। ফলে পশ্চিমবাংলায় বিপুল সংখ্যক মুসলিম যারা ছড়িয়ে আছে তাদেরকে সঙ্গে না পেলে শুধু হিন্দু ভোটে কনসলিডেশন যে খুব কঠিন কাজ। কারণ পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে এখানে বামপন্থীরা আছেন, ফলে বামপন্থী ভাবনা চিন্তার মানুষরা কিন্তু হিন্দুত্বের আদর্শের দ্বারা পরিচালিত হবেন না। অর্থাৎ ওই যখন তুমি স্লোগান দিবে বাটগি তো কাটগি, তখন কিন্তু তাতে প্রভাবিত হবে না। উল্টো দিকে এখানে যেহেতু পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বহু সংখ্যক ব্যবস্থা এখানে প্রথমে চালু হয়েছিল, ব্রিটিশরা এখানে উদার শিক্ষা চালু করেছিল। ফলে এখানে কিন্তু আমি তোমায় বলছি সেকুলার শিক্ষার ভাবনায় ভাবিত প্রচুর মানুষ আছেন, শুধু যারা বামপন্থী নন, কিন্তু তাদের পক্ষে বিজেপি করা অর্থাৎ উদারবাদী একটা বিরাট সংখ্যক মানুষ এখানে আছে, যাদের পক্ষে বিজেপির যখন একটা জাতিকে নিয়ে কাজ করবে বা হিন্দুত্বের স্লোগান তুলবে তাদের পক্ষে দাঁড়িয়ে যাওয়া খুব কঠিন। ফলে পশ্চিমবাংলা যে মাটি সেটা কিন্তু উত্তরপ্রদেশের মাটি নয় বা মহারাষ্ট্রের মাটি নয়। পশ্চিমবাংলাতে বাম ট্র্যাডিশন এবং লিবারাল ট্র্যাডিশন থাকার ফলে এখানে হিন্দু ভোটের পোলারাইজেশন করে জয়ী হওয়াটা কিন্তু খুব কঠিন। এখানে আমি একটা কথা বলতে চাই, আপনারা প্রত্যেকেই জানেন যে 6টা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। শুধুমাত্র আমি বলতে চাই স্যার একটা জিনিস, হাড়োয়া ছাড়া এখানে তো সংখ্যালঘু অধ্যুষিত কোনটা আপনি বলুন, আর 5টা কেন্দ্র তো সংখ্যালঘু অধ্যুষিত ছিল না। তাহলে তাদের ফল কেন এইভাবে খারাপ হলো? তাহলে যে হিন্দু এক করার যে বার্তা বিজেপির তরফ থেকে আসছে, সনাতনীরা এক হও, হিন্দু এক হও, তাহলে এক কোথায় হলো? আমি বলছি হাড়োয়াটা ছেড়ে দিন, হাড়োয়াটা সংখ্যালঘু অধ্যুষিত, ওটা জিতেছে ঠিক আছে, কিন্তু আমি বলছি আর 5টাতে তো তাহলে হিন্দু এক হলো না। এবং একই সাথে তোমায় আমি বলবো রোজিনা, সেটা হলো যে আমার বই জনাদেশ যদি তুমি দেখো তাহলে দেখবে যে আমি দেখিয়েছি 53টা বিধানসভা পশ্চিমবাংলায় আছে। 294টার মধ্যে 53টা বিধানসভা এমন আছে যেখানে হিন্দুদের পার্সেন্টেজ
90% বেশি, অর্থাৎ 90% বেশি হিন্দুরা আছেন এমন যে মানে বিধানসভা কেন্দ্রগুলো আছে, সেগুলোতে কিন্তু তৃণমূল কংগ্রেসই একতরফা ভাবে জয়ী হয়েছে। অর্থাৎ আমি বলছি হিন্দুরা যেখানে সবচেয়ে বেশি, সেখানেও কিন্তু বিজেপি কিন্তু সাফল্য পায়নি। ফলে আমি তোমাকে খুব পরিষ্কার করে যেটা বলতে চাই যে মানে মানে তুমি রাইটলি পয়েন্টেড আউট করেছো যে হারোয়া আর কোচবিহারের সিতাই ছাড়া বাকি 4টা বিধানসভা কেন্দ্রে তো হিন্দুদেরই প্রাধান্য ছিল। তাহলে হিন্দু ভোটগুলো কনসলিডেট হলো না কেন? কারণটা হলো পশ্চিমবাংলার মাটিটা বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ বা মহারাষ্ট্রের মতো নয়। এখানে বিরাট সংখ্যক মানুষ রয়েছেন, যে বিরাট সংখ্যক মানুষ তারা কিন্তু উদার ভাবনায় মানুষ বা তোমার গিয়ে বামপন্থী আন্দোলনের ফলে বামপন্থী ভাবনা চিন্তার মানুষ এখানে। এবার আমি একদম আপনার এই জনাদেশ বইটা দেখছিলাম, আপনি সত্যি পার্সেন্টেজ সহ দিয়েছিলেন, এটা 2024-এরই একদম। বলছি স্যার আরেকটা জিনিস আমি বলছি, এবার মহারাষ্ট্রে আমরা যাব। মহারাষ্ট্রে কিন্তু মোদী যেমন ধরুন এই সম্প্রতি মধ্যপ্রদেশ ধরে রাখতে পারলেন, মহারাষ্ট্র ধরে রাখতে পারলেন, মোদী কিন্তু দেশে মনে হচ্ছে শক্তিশালী হচ্ছে কার্যত। দেখো এটা ঠিক যে মানে আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি যে নরেন্দ্র মোদী কামব্যাক অসাধারণ, মানে এটা সৌরভ গাঙ্গুলির মতন কামব্যাক। মানে এই কারণে লোকসভা নির্বাচনে 240টা আসন পেয়ে মানে কার্যত হতাশ হয়েছিল বিজেপি দল, কর্মী। সরকার থাকবে কিনা প্রশ্ন তুলেছিল। রাহুল গান্ধী 99টা আসন পেয়ে ধরে নিয়েছিল যে সরকার তারাই তৈরি করে ফেলবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং অযোধ্যার মতন জায়গাতে মানে বিজেপি পরাজিত হয়েছিল। এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী কৌশল প্রশাসন পরিচালনার মধ্য দিয়ে বিজেপি আজকে মহারাষ্ট্রের জয়ের পরে যে জায়গায় পৌঁছে গেল, তাতে কিন্তু আমি বলতে পারি যে নরেন্দ্র মোদীর 5 বছর নিশ্চিত, তার সরকারের স্থায়িত্ব নিশ্চিত হয়ে গেল। মানে মহারাষ্ট্রর পরে কোনো রাজ্য যদি হারেও তাহলে কিচ্ছু যায় আসে না। মহারাষ্ট্র ভারতবর্ষের মানে শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয়, অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিজেপির ফান্ডিং এর জায়গা থেকে যদি দেখো, বিজেপির ফান্ডিং এর হয়তো 90%ই আসে মহারাষ্ট্র থেকে। ফলে নির্বাচন ফান্ডিং এর উপর চলে। মহারাষ্ট্র জয় করা মানে কি, মানে তার ফান্ডিং এর যে শক্তিশালী হয়ে থাকা। এবং তোমায় বলছি এর আগেও তুমি যদি লক্ষ্য করো তাহলে হরিয়ানাতে হারা ম্যাচ জিতেছে এবং জম্মু কাশ্মীরের রেজাল্ট অত্যন্ত সম্মানজনক করেছে বিজেপি। ফলে মানে তারপরে এইবার যে রেজাল্ট মহারাষ্ট্রে আসলো, কার্যত বলা যায় যে মহারাষ্ট্র সুনামি চললো। মানে মহারাষ্ট্রের নির্বাচনে কেন সুনামি কথাটা ইউজ করছি আমি, 2-3টে কারণ এর মধ্যে রয়েছে। প্রথম যে কারণটা আমি তোমাকে বলতে চাই সেটা হলো যে মহারাষ্ট্রের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে লোকসভা নির্বাচনে মোদী প্রায় পিছিয়ে ছিল এবং এইরকম একটা অবস্থাতে মহারাষ্ট্রে কিন্তু 17টা আসনে নরেন্দ্র মোদী এগিয়েছিল, আর মানে বিজেপি এবং তার জোট। আর বাদ বাকি 30টা আসনে কিন্তু আরেকটা অন্যরা পেয়েছিল। 30টা আসনে কিন্তু তৃণমূল মানে তোমার যে মহা বিকাশ আগরী অর্থাৎ শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনারা কিন্তু এগিয়েছিল। এইরকম একটা অবস্থাতে বিধানসভা ওয়াইজ যদি ফলাফল লোকসভা নির্বাচনে নিরিখে দেখো, তাহলে দেখবে যে অর্ধেকের বেশি বিধানসভায় কিন্তু বিজেপি পিছিয়ে ছিল। এইরকম একটা অবস্থাতে কিন্তু তারা যে স্ট্র্যাটেজিটা নিল সেটা হলো যে, প্রথম স্ট্র্যাটেজি যেটা নিল সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেটা হলো যে মহিলাদের জন্য সরাসরি ক্যাশ ট্রান্সফার করো, 1500 টাকা করে তারা মহিলা পাচ্ছে, এটা 2000 হবে। এবং তার মাঝে যেটা করেছে সেটা হলো যে তোমার গিয়ে একটা বোনাস দিয়েছে, অর্থাৎ উৎসব বোনাস দিয়েছে। এবং তারপরে যেটা করেছে সেটা হলো যে যারা গাড়ি চালান তাদের তো টোল ট্যাক্স দিতে হয়, এবং মুম্বাই শহরে টোল ট্যাক্সটা মানে উঠিয়ে দিল, ফ্রি করে দিল। মহিলাদের জন্য যাতায়াত মানে ফ্রি করে দিল। মানে তার ছাড়া মানে কৃষকদের জন্য একটার পর একটা স্কিম ঘোষণা করেছে। ফলে এই সবগুলোর একটা প্রভাব ছিল, কিন্তু সবার উপরে এখানে আমি মুম্বাইয়ের দেখছিলাম যখন রীতিমতো মহারাষ্ট্রের রেজাল্ট ঘোষণা হচ্ছে, সেখানে নেতারা বললো আমাদেরকে মা বোনেরা জয়ী করেছে, কার্যত মাতৃশক্তির জয় হয়েছে কার্যত। কারণ
মাতৃশক্তির জন্য তারা যা যা করেছে বিজেপি, সেটাই তাদেরকে জয় এনে দিয়েছে। তার কারণটা কি দেখো, গত 30 বছরের অভিজ্ঞতায় বলছে মহারাষ্ট্রে 5% মহিলারা অতিরিক্ত ভোট দিয়েছে। গড়ে 66% মহারাষ্ট্রে ভোট, মানে বিরাট ব্যাপার। আমাদের মতন নয়, মহারাষ্ট্রের অর্থনৈতিক উন্নত একটা রাজ্য, সেখানে 66% লোক ভোট দিয়েছে। গত কয়েকটা নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 29 বছরের মধ্যে রেকর্ড ভোট পড়েছে। তার এই রেকর্ড ভোটের মধ্যে 5% মহিলারা বেশি ভোট দিয়েছেন। 51টা বিধানসভা রয়েছে যেখানে মহিলারা পুরুষের থেকে ভোট বেশি দিয়েছে। এবং তার মানে কি, লাডলি মহিলা মানে লাডলি যোজনা, যেটা যার মাধ্যমে 1500, লাডলি বেহেনা যোজনা, তাতে 1500 টাকা করে সিন্ধের সরকার দিচ্ছেন। ফলে এইটা কিন্তু মহিলাদেরকে বুস্ট করেছে, যে মাসে 1500 টাকা করে পাচ্ছি। তা এখানে কিন্তু আবারও একটা প্রশ্ন আসছে, যে এই যে মানে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, ওখানে লাডলি যোজনা, তুমি একইভাবে তুমি যদি দেখো জেএমএম যে ঝাড়খণ্ডে জয়ী হলো, জেএম ঝাড়খণ্ডে জয়ী পেছনেও কিন্তু তাদের যে নিজস্ব প্রকল্প আছে, মহিলাদের প্রকল্প, সেখানে 1000 টাকা করে তারা পাচ্ছেন। সেটাও কিন্তু আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ মানে ফ্যাক্টর, যেটা নির্বাচনের জয়ে সাহায্য করেছে। এইটাও জয়ের সাহায্য করে, আমি দুদিকেই কারণ বলবো। বলছি যদি এইটা জয়ের সাহায্য করে থাকে, আর তাহলে যারা আসবে, যারা ক্ষমতায় আসবে, তারা তো আরো বেশি করে টাকা দেবে বলছিল। আমি দেখছিলাম যে এই যে মহারাষ্ট্রে ভোটের ক্ষেত্রে 3000 টাকা বলেছিল, মানে এই ইন্ডি জোট কার্যত। আমি বলছি তাহলে কই তাদের দিকে কেন মানুষ গেল না? আর এরা বলেছিল 2000 টাকা, মানে এরা তখন ঘোষণা করেছিল যে 1500টা 2000 হবে, তাতেই মানুষ আস্থা রাখলো। আর কিন্তু 3000-এ মানুষ গেল না। এটার কারণটা কি জানো তো, মানে তুমি যদি আমাকে টাকা দাও, তাহলে আমার আমার তোমার প্রতি একটা আস্থা তৈরি হবে, ভরসা তৈরি হবে। তা মানে সঞ্জীব এখানে বসে আছে, সঞ্জীব যদি বলে যে দাদা ওটা ছেড়ে দিন, আমি 2000 টাকা করে দিব, আমার কিন্তু মনে হবে ওর থেকে তো প্রিয় আমি অভ্যস্ত, আমার বিশ্বাস তৈরি হবে। ফলে আমি 1500 টাকাতেই সন্তুষ্ট থাকবো। ওই 2000 টাকা যদি ও পরে না দেয়, ওই ঝুঁকি নেওয়ার থেকে বাবা এখন আমি যেটা পাচ্ছি তার প্রতি আমি আস্থা রাখি। একইভাবে তোমায় বলবো যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মহিলাদেরকে 1000 টাকা দেওয়া হচ্ছে। বিজেপি কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারে বলেছিল যে তারা ক্ষমতায় আসলে 2100 টাকা দিবে, কিন্তু বিজেপিকে বিশ্বাস করেনি মহিলারা। কারণ ওই মুহূর্তে তাদের মনে হয়েছে যে আমরা তো হাতে গরম টাকা পাচ্ছি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকারের থেকে, যা পাচ্ছি তাতে খুশি, মানে সেটা নিশ্চিত প্রোগ্রাম, মানে তার অভিজ্ঞতা ইতিবাচক, যে আমি তো পাচ্ছি। আরেক আরেকটা পার্টি সে দেবে কি দেবে না, ক্ষমতায় আসবে কি আসবে না, এত সব অঙ্কর মধ্যে যেতে রাজি নই ভাই। যাকে পাচ্ছি, যার থেকে পাচ্ছি তাকেই আমি সাহায্য করব। নাহলে তুমি দেখবে যে এইবার 24-এর নির্বাচনেও কিন্তু শুভেন্দু অধিকারী 3000 টাকা দেওয়ার কথা বলেছিল মহিলাদের, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা দিচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কম দিচ্ছে, কিন্তু মানুষ ভাবছে যে আমি তো হাতে 1000 টাকা পাচ্ছি রে বাবা। মানে শুভেন্দুরা ক্ষমতায় আসবে কি আসবে না, বিজেপি দেবে কি দেবে না, কবে দেবে, কিভাবে দেবে, তার থেকে আমি যার থেকে পাচ্ছি তাকেই ভোট দিব। ফলে এবং তুমি কি বলছো, কর্ণাটক থেকে শুরু করে হরিয়ানা, একটার পর একটা রাজ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতির অনেক অঙ্ক পাল্টে যাচ্ছে, শুধুমাত্র যদি তুমি ক্যাশ ট্রান্সফার করতে পারো, অর্থাৎ ভাতা যদি দিতে পারো, হাতে গরম যদি টাকা মানুষের মধ্যে দিতে পারো, তাহলে কিন্তু তোমার জয় অনেক সহজ হয়ে যাচ্ছে। এটা মহারাষ্ট্রের ক্ষেত্রে সত্যি, এটা মানে উড়িষ্যার ক্ষেত্রে, পশ্চিমবাংলার ক্ষেত্রে, কর্ণাটকের ক্ষেত্রে, মানে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, সর্বত্রই আমি দেখতে পাচ্ছি যে ভোটারদের যদি তুমি টাকা দিতে পারো সরকারে এসে, তাহলে তোমার প্রতি কিন্তু সমর্থন অটুট থাকছে। এবং এইখানে তোমাকে আরেকটা বলি, একই সাথে মহারাষ্ট্রের ক্ষেত্রে যেটা ঘটলো, সেটা হলো বিজেপি কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পেরেছে। দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমীকরণটা কি তৈরি করতে পেরেছে? বিজেপি যে সমীকরণটা তৈরি করতে পেরেছে, আমার কাছে সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়েছে। যে বিজেপি বলবার চেষ্টা করেছে যে ভাই, মহারাষ্ট্রের যে মারাঠি যে ভাবনা, যে শিবাজি প্রতিষ্ঠা করেছিলেন, যেটা বালা সাহেব ঠাকরে প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিলেন, সেই ভাবনা চিন্তাকে এখন মানে উদ্ধব ঠাকরেরা জলাঞ্জলি দিচ্ছে এই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে, এনসিপির সাথে হাত মিলিয়ে। বরঞ্চ মানে বিজেপি বারবার হিন্দুদেরকে এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে এক যদি তুমি থাকো তাহলে তোমার লাভ, হ্যাঁ, বা তুমি যদি না বিভাজিত হও
তাহলে হিন্দুরা তোমরা বেশি লাভবান হবে। তা টু সাম এক্সটেন্ট মহারাষ্ট্র হলো সেই রাজ্য যেখানে ছত্রপতি শিবাজীর নেতৃত্বে মারাঠারা ঐক্যবদ্ধ হয়েছিল, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছিলেন। মানে বাল ঠাকরে তিনি 70-80 দশকে বিরাট আন্দোলন গড়েছিলেন এবং সেটা মূলত উগ্র হিন্দুত্বের জায়গা থেকে। এই ফলে মানে শিবসেনা, উদ্ধব ঠাকরে যখনই কংগ্রেসের সাথে হাত মিলিয়েছে তখনই কিন্তু মানে সিন্ধের যে শিবসেনা তারা কিন্তু অনেক তাদের পক্ষে অনেক সহজ হয়েছে এইটা ভোটারদের কাছে এবারে নির্বাচনে প্রচার করতে যে তারাই আসল শিবসেনা, তারাই হিন্দুত্বের ধারক বাহক। এবং বিজেপি ওই কাটগিত বাটগিত কাটগে কাটগে এই যে স্লোগানটা, এটা সামহাও কিন্তু হিন্দুদের কিন্তু ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছে। হ্যাঁ, এই স্লোগানটা কিন্তু আমার মনে হয়েছে যে টু সাম এক্সটেন্ট একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে পেরেছে, হিন্দুদেরকে মানে ঐক্যবদ্ধ করতে পেরেছে। তার সাথে তো লাডলি যোজনার যে টাকা, হাতে গরমের টাকা, সেটা তো মহিলাদের অতিরিক্ত নির্বাচনে অংশগ্রহণ থেকেই স্পষ্ট ধরা পড়ে। এবং যদি অর্গানাইজেশনালি যদি দেখো, প্রত্যেকেই একমত এটা যে বিজেপি যেই মুহূর্তে লোকসভা নির্বাচনে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল তুমি জানো, সেই দূরত্বের ফলে উত্তরপ্রদেশের মতন জায়গায় কিন্তু বিজেপি বড় ধাক্কা লেগেছিল। এবার কিন্তু আমরা যে উপনির্বাচন ফলাফল পাচ্ছি সেখানেও কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি আবার উত্থান ঘটেছে, নিজের আসনগুলো ধরে রাখা শুধু তো রাখেনি, অতিরিক্ত আবার বিরোধীদের থেকে 2টো আসন কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ। এবং একই সাথে তোমায় বলতে পারি মহারাষ্ট্রের ক্ষেত্রেও তুমি জানো আরএসএস এর হেডকোয়ার্টার হলো নাগপুর। আরএসএস যে মাইক্রো লেভেলে প্রচারে ঝাঁপিয়ে পড়েছিল তার বিকল্প কিন্তু উল্টো দিকে যদি তুমি দেখো, কংগ্রেস মানে এনসিপি মানে শারদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের যে শিবসেনা, তাদের মধ্যে আসন বন্টন নিয়ে প্রথম থেকেই কলহ ছিল। মানে একেবারে শেষ লগ্নে গিয়ে তারা 80টা করে আসনে লড়াই করবার সিদ্ধান্ত নেয়। এবং মানে কংগ্রেস শিবসেনার প্রচারে যায়নি, শিবসেনা কংগ্রেসের প্রচারে আসেনি, এনসিপি কংগ্রেসের প্রচারে আসেনি, একেবারে বিভাজিত ভাবে কেবলমাত্র একটা যান্ত্রিক ভাবে জোট তৈরি করে কিন্তু মহাবিকাশ আগরি কিন্তু লড়াই করেছে। উল্টো দিকে যে বিজেপিকে দেখো আরএসএস এর শক্তিতে বলিয়ান হয়ে মাইক্রো লেভেলে প্ল্যানিং করে একেবারে দিল্লির নেতারা অমিত শাহ, নরেন্দ্র মোদীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, নীতিশ গডকরিরা যেভাবে মাইক্রো লেভেলে পড়েছিল মাটি কামড়ে, তার কিন্তু ফসল তারা পেয়েছে। একই সাথে এই নির্বাচনের মধ্য দিয়ে আমি বলবো যে একনাথ সিন্ধে কিন্তু একটা নতুন পরিচয় তৈরি করলেন। তিনি ছিলেন এক থানে অঞ্চলে একজন আঞ্চলিক মানে শিবসেনার নেতা, সেখান থেকে মুখ্যমন্ত্রী করলো বিজেপি। আজকে কিন্তু বলা যায় মহারাষ্ট্রের নির্বাচনের মধ্য দিয়ে একনাথ সিন্ধে কিন্তু একটা প্রতিষ্ঠিত মারাঠা নেতা হিসাবে বা মহারাষ্ট্রের নেতা হিসাবে প্রতিষ্ঠিত পেল। এবং উপনির্বাচনের ফলাফলের দিকে যদি আমরা এবার চোখ রাখি তাহলে আমি বলবো যে এই উপনির্বাচন পূর্ব থেকে পশ্চিম বা উত্তর থেকে দক্ষিণ বিজেপির নিজের অবস্থান শক্তিশালী করলো, নরেন্দ্র মোদী নিজের অবস্থান শক্তিশালী করলো। এটা ঠিক যে ওয়ায়নাডে মানে রাহুল গান্ধী ছেড়ে আসা আসনে প্রিয়াঙ্কা গান্ধী জয়ী হলেন 3,28,000-এর কিছু বেশি ভোটে। কিন্তু তুমি যদি উপনির্বাচনের ফলাফল দেখো, বিহারে 4-0, বিহারে ভাবা যায়নি, বিহারে 4-0 মানে নীতিশ কুমারের। মনে রাখবে 2025-এ বিহারে নির্বাচন আছে, ফলে দিল্লির পরেই সবচেয়ে বড় নির্বাচন বিহারের বিধানসভা। বিহার বিধানসভা নির্বাচনের আগে 4-0-তে এনডিএ যে জয়, এটা ডেফিনেটলি নীতিশ কুমার বিজেপি জোটটাকে ধরে রাখতে সাহায্য করবে, শক্তিশালী করবে এবং আরেকবারের জন্য কিন্তু ক্ষমতায় আনতেও সাহায্য করতে পারে বা কর্মী সমর্থকদের উৎসাহিত করবে নির্বাচনে ঝাঁপানোর জন্য 2025-এর। এবং এখানে আরেকটা বলার, বিহারের নির্বাচনে কিন্তু মানুষের চোখ ছিল যে এই রাজ্যে তুমি পরিচিত নাম তুমি জানো প্রশান্ত কিশোর, তারা জনসুরাজ পার্টি বলে একটি নতুন পার্টি খুলে 4টা বিধানসভা উপনির্বাচনেই প্রার্থী দিয়েছিল এবং তিনি দাবি করেছিলেন যে তার সবগুলো কেন্দ্রেই তারা জয়ী হবেন। কিন্তু ফলাফল যে এসছে অত্যন্ত হতাশাজনক। উপনির্বাচনে মানে ভোট কৌশলী তুমি হতে পারো, কিন্তু যখন আসল নির্বাচনে তুমি যে প্রতিদ্বন্দ্বিতা করছো, তোমার দল প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রশান্ত কিন্তু গোহারা হেরেছেন, 4টি কেন্দ্রেই পরাজিত হয়েছে এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে 15%-এর বেশি ভোট পায়নি। ফলে সব মিলে প্রশান্ত কিশোর ভারতের মানুষের কাছে ভোট কৌশলী, অন্যকে জিতিয়েছেন কিন্তু নিজে পশ্চিমবঙ্গ মানুষের কাছে তিনি জয়ী, তৃণমূলকে জয়ের পেছনে তার ভূমিকা ছিল, কিন্তু নিজের পার্টিকে তিনি পরাজয়ের সম্মুখীন করেছেন।
অর্থাৎ জয়ী হতে পারেনি। উত্তরপ্রদেশের দিকে তুমি যদি তাকাও, যে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যক পরাজয় ঘটেছিল, বিপুলভাবে পরাজয় ঘটেছিল বিজেপির, যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রী নিয়ে মানে প্রশ্ন উঠেছিল, সেখানেও কিন্তু আমি বলবো যে বিরোধীদের থেকে আরো দুটো আসন ছিনিয়ে নিয়ে যে রেজাল্ট মানে বিজেপি আজকে করলো, 9টি আসনের উপনির্বাচন ছিল, সেখানে যে রেজাল্ট বিজেপি দিল, সেটা কিন্তু আমি বলবো বিরোধীদের জন্য আতঙ্কের কারণ হবে। কারণ তুমি জানো 2026-এর নির্বাচন, উত্তরপ্রদেশের নির্বাচন আছে, যোগী আদিত্যনাথ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বসবেন না, তো এই প্রশ্নটা কিন্তু আসলো রইলো। এবং অন্যদিকে যেখানে যার সরকার আছে, যেখানে মানে ওয়েলফেয়ার স্কিম দিতে পারছে, মানুষকে টাকা দিতে পারছে, তারা কিন্তু জয়ী হচ্ছে। আমি কেন বলছি, কর্ণাটকে কিন্তু কংগ্রেস জয়ী হয়েছে। কর্ণাটকে যে কংগ্রেস সরকার, তুমি জানো যে 2000 টাকা করে দিচ্ছে মহিলাদের, এই টাকার ইম্প্যাক্ট কিন্তু উপনির্বাচনেও পড়েছে। আবার একইভাবে তুমি পাঞ্জাবের দিকে যে তাকাও, বিজেপি কোনো সিট পায়নি কিন্তু পাঞ্জাবে কিন্তু আপ 3টে সিটে, মানে 3টে উপনির্বাচনে 3টে বিধানসভা কেন্দ্র এবং একটি কংগ্রেস পেয়েছে। এখানেও কিন্তু আমি বলবো আপ নতুন করে মহিলাদের জন্য টাকা দেওয়া যে শুরু হয়েছে, তার একটা ইম্প্যাক্ট কিন্তু উপনির্বাচনেও পড়েছে। মহিলাদের জয় জয়কার কার্যত দেখা যাচ্ছে একেবারে, মানে এই নির্বাচনটাকে তুমি যদি বলো, তাহলে এটাকে ফেমিনিস্ট ইলেকশন বলা যায়। মানে মানে ভারতবর্ষের ইলেকশনকে তুমি ফেমিনাইজেশন অফ দ্য ইন্ডিয়ান ইলেকশন, বা ভারতবর্ষের নির্বাচনে নারীকরণ ঘটেছে কোন দিক থেকে? একটা হলো মহিলাদেরকে সামনে রেখে কিন্তু বিভিন্ন রকম ইলেকশনের এজেন্ডা তৈরি করা হচ্ছে, মহিলাদেরকে সামনে রেখে বিভিন্ন স্কিম তৈরি করা হচ্ছে, মহিলাদেরকে সামনে রেখে বাজেট বরাদ্দ করা হচ্ছে, মহিলাদেরা আর বেশি করে নির্বাচনে অংশ নিচ্ছেন, মহিলারা নির্বাচনের ফলাফলকে পাল্টে দিচ্ছেন। সেই কারণে আমি বলবো এই ভারতবর্ষের নির্বাচনে একটা নারীকরণ ঘটছে, বা ফেমিনাইজেশন অফ ইন্ডিয়ান ইলেকশন কিন্তু স্পষ্ট ধরা পড়ছে। বলছি স্যার, আমরা সব রাজ্য আলোচনা করবো, আর নিজের রাজ্যে যখন ফিরে আসবো তখন একাধিক বিরোধীদের ক্ষেত্রে হতাশ নিয়ে ফিরে আসবো। সব রাজ্যে সবাই ক্ষমতায় আসতে পারে, ধরে রাখতে পারে, কিন্তু আমাদের রাজ্যে সারা জীবন দেখা যায়, এর আগে 34 বছরের সরকারকে চলাতে 34 বছর সময় লেগেছে। কার্য এই যে দীর্ঘমেয়াদী একটা শাসন ব্যবস্থা চলা, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা জমিদারিকে স্বাগত জানাই না, আমরা রীতিমতো মানুষের উপর আস্থা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায় এই জয়ের পর বার্তা দিয়েছেন, তিনি বলেছেন আমরা শাসক হতে চাই না, আমরা মানুষের জন্য কাজ করতে চাই। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সেন্টিমেন্ট, যেটা ইমোশন, পশ্চিমবাংলার রাজনীতিতে ইমোশনের গুরুত্ব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় পা ভেঙে যাওয়ার পরে ওই ভাঙা মানে প্লাস্টার করে দিয়ে তিনি যে নির্বাচনী প্রচার করেছিলেন, অথবা ভোটারদেরকে এখনো আমার কানে ভাসে বলছিলেন, মাগো তোমাদের পা চরণ ধুই মা, তোমাদের চরণ ধুলা মাথায় রাখি মা, এই যে তোমরা এত কষ্ট করে মা তোমরা এসছো, মানে এইগুলো ইমোশনাল চার্জ করা, এই ইমোশনাল চার্জটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন করতে পারেন না। আমি বারবার বলি, পশ্চিমবাংলায় ইমোশনের ভয়ঙ্কর কাজ হয়, গুরুত্ব আছে। আমি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় দেখেছি, নন্দীগ্রামে এত লোক মারা গেছে কি না গেছে কেউ জানে না, বা জলে নাকি ভেসে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলতেন হলদি নদী মানে কাটালা দিয়ে ভেসে যাচ্ছে, বা রক্ত গঙ্গা বয়ে দিয়েছে ওরা, এইগুলো না, আমি বলছি ইমোশনাল চার্জ হয়ে যেত মানুষ, এটা খুব অন্যায় হচ্ছে। ফলে এই ইমোশনাল চার্জটা না শুভেন্দু অধিকারী পারেন, না সুকান্ত মজুমদার পারে, ওরা কাঠখোট্টা রাজনীতি করেন, চোখে জল ফেলে দিতে হয়, কানতে হয়। আমি দেবাংশুদের তো দেখি যে কিভাবে ওরা মানে রাজনীতিটা ইমোশনালি নিয়ে যায়। ফলে আমার কাছে মনে হয় যেখানেকার ভোটার যেমন যে পছন্দ করে সেইভাবে তো তোমাকে অ্যাক্ট করতে হবে। পশ্চিমবাংলার ভোটাররা ইমোশনালি চার্জ হয়, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাই তিনি ইমোশনাল চার্জ করেন ভোটারদেরকে, ইমোশনালি কথা বলেন। তৃণমূলের নেতারা দেখবে কি সুন্দর ইমোশনালি কথা। না, এটা তো ঠিক যে মানে দেখো 2026 মানে আজকের উপনির্বাচনের যে ফলাফল এসছে, এই উপনির্বাচনের ফলাফল কিন্তু ইঙ্গিত করে 2026-এও তৃণমূল কংগ্রেস নির্বিকল্প। মানে এই যে আমি তোমায় বলছি, আমি বিভিন্ন ধরনের নেতাদের সাথে কথা বলছিলাম, তারা প্রত্যেকেই বলছে যে লক্ষ্মীর ভান্ডারের পরিমাণ বাড়িয়ে দিবে, অর্থাৎ নির্বাচনের বেশ কয়েক মাস আগে যেটা 1200 টাকা আছে 2000 টাকা করে দিবে, যেটা 1000 টাকা আছে 1500 টাকা করে দিল, আর সংখ্যাটা আর একটু বাড়িয়ে দিলেই মহিলারা টাকা পাবে ভোট দিবে। এটা তো একটা গেল। আর দ্বিতীয়, সবাই প্রায় মানে একমত আমার সাথে, সেটা হলো যে পশ্চিমবাংলা এই মুহূর্তে কোনো বিরোধী নেতা নেই। মানে যে নেতা ইমোশনালি চার্জ করে মানুষকে স্বপ্ন দেখাতে পারে, বিকল্প স্বপ্ন দেখাতে পারে,
এবং তোমাকে মানে মানে গণ আন্দোলনের মধ্য দিয়ে দেখো তৃণমূলের অন্যায় অবিচারগুলো কারা তুলে ধরে, তোমরা তুলে ধরো। মানে তুমি রোজিনা, তোমার জীবনে তুমি পশ্চিমবাংলার জীবনে যা কন্ট্রিবিউশন করেছো এই বয়সে, এটা কোনো বিরোধী নেতা করেনি। আমি বলছি যে টেলিভিশন থেকে শুরু করে সংবাদ মাধ্যম। একদম, আমি এইটাও দেখছিলাম, অনেকেই দেখলাম, আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা প্রতিক্রিয়া নিয়েছি আজকে, তাতে বলেছে রোজিনা বা এই সব যারা রয়েছেন আপনারা এই পন্থা অবলম্বন না করে আপনারা অন্যভাবে মানুষের দরজায় পৌঁছে যেতে চেষ্টা করুন। আমি দেখলাম একজনের কমেন্ট যে আমার কাছেও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কিন্তু একটা জিনিস বলছি স্যার। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে সংবাদ মাধ্যমের কাজ সংবাদ মাধ্যম পশ্চিমবাংলায় করছে। ধরো মানে ট্যাব দুর্নীতি হচ্ছে, সেটা তো তুলে ধরছে মানে তোমরাই তুলে ধরছো। যে মানে জলাজমি নিয়ে দুর্নীতি হচ্ছে, তোমরাই তুলে ধরছো। হাসপাতালের দুর্নীতি তোমরাই তুলে ধরছো, শিক্ষক দুর্নীতি তোমরাই তুলে ধরছো, কৃষকরা আবাস যোজনার টাকায় দুর্নীতি, মানে কৃষকরা টাকা পাচ্ছে না, আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি তোমরাই তুলে ধরছো। কিন্তু বিরোধী দলের তো একটা কিছু দায় আছে, যেটা বিকাশ বাবু বলবার চেষ্টা করেছেন। বিরোধী নেতারা গণ আন্দোলন কয়টা করেছে? কেন তাদের নিজের জীবনটাকে বিপন্ন করে কেন গণ আন্দোলন করতে পারেন না? এই যে আমাদের ইম্প্যাক্ট বলুন বা এই যে একটা ডিজিটাল মিডিয়ার ইম্প্যাক্ট বলুন, আমি আপনাকে বলতে পারি 25 মিলিয়ন দর্শক ধুবড়াটির। তিনি মহারাষ্ট্রের ক্ষেত্রে একটা বার্তা দিয়েছিলেন, প্রত্যেকটা মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মহারাষ্ট্রের মানুষ এখানে ইম্প্যাক্ট করলো না। মহারাষ্ট্রের মানুষ ঠিক উল্টো দিকে গেলেন, যিনি 7টা কন্ডিশন রেখেছিলেন। ঠিক তেমনই আমাদের এই ডিজিটাল মিডিয়ার যেগুলো তুলে ধরছে, যেগুলো মেন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে বাধা হয়ে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু ডিজিটাল মিডিয়া সেগুলো দেখাচ্ছে, অবাধে দেখাচ্ছে, কথা বলছে, খবর করছে, মানুষের সঙ্গে কথা বলতে কানেক্ট হচ্ছে, ডেলি মানুষের লাইফের সাথে কানেক্ট হচ্ছে, কিন্তু তবু ইম্প্যাক্ট হচ্ছে না। আমি কিন্তু আবারও তোমায় বলছি যে মিডিয়া ইম্প্যাক্ট ফেলতে পারে না। মিডিয়া কেবলমাত্র ইস্যুটাকে তুলে ধরতে পারে। সেই ইস্যুটাকে সঙ্গে নিয়ে বিরোধী নেতাদের গণ আন্দোলন যদি না যায়, ধরো পশ্চিমবাংলাতে কোনো বিরোধী নেতা আজ পর্যন্ত পেলাম না, মানে তৃণমূল শাসনকালে, যে 10টা চার্টার অফ ডিমান্ড তৈরি করে লাগাতার সেটা গ্রাম গঞ্জ শহরে গণ আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে পারে। যে আন্দোলনের চাপ কাকে বলে তুমি আরজি কর দেখেছো। আরজি করের মানে কোনো প্রভাব ছিল না, পরেনি নির্বাচনে, সেটা আলাদা কথা। আরজি করের কোনো রাজনৈতিক প্রভাব তৈরি হয়নি। আন্দোলন তো দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে বিনীত গোয়েলকে সরাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছে স্বাস্থ্য দপ্তরের একাধিক ব্যক্তিকে সরাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিলেন ওদের দাবি দাবাগুলো মানতে। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা উনি বসেছিলেন, আন্দোলনকারীরা পরে গেছে। বলে এই ছবিটা তো আমরা দেখেছি। তার মানে কি, গণ আন্দোলনের এতই ধার থাকে যে ধারের কিন্তু সরকার বাধ্য হয়, এবং তখন মানুষের মধ্যে একটা প্রত্যয় তৈরি হয়, মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয় যে না, এরা পারবে, এই নেতা পারবে আমাদের নেতৃত্ব দিতে। পশ্চিমবাংলায় গণ আন্দোলনের জায়গা, এখানে গণ আন্দোলনের ছাড়া সরকার পরিবর্তন করা যায় না। কিন্তু পশ্চিমবাংলায় একদম আন্দোলন এবং গণ আন্দোলন করে নিজের জীবনকে বিপন্ন করতে হয়, পরিষ্কার কথা। এখানে তোমাকে অনশন দিনের পর দিন চালাতে হবে। ওই যে ছেলেগুলো কিন্তু গণ আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু মমতাকে বাধ্য করেছে, অর্থাৎ অনশন করেই কিন্তু বাধ্য করেছে। ওই অনশনে শুভেন্দু পারবে না খেয়ে মাসের পর মাস থাকতে, বা সুকান্ত মজুমদার পারবে, বা সুজন চক্রবর্তী পারবে? আমি বারবার বলছি যে মানে কেবলমাত্র কর্মী সমর্থকদের দিয়ে মিটিং করা যথেষ্ট নয়। মানুষের দাবি দাবাগুলোকে সামনে রেখে মানে বন্ধ করা, ধর্ণা করা, গণ আন্দোলন করে সরকারকে বাধ্য করে কিছু দাবি দাবা ছিনিয়ে নিলেই তবে মানুষ তোমাকে বিকল্প নেতা ভাববে, তোমার মানে দলকে বিকল্প ভাববে। এই জায়গাতে যতক্ষণ পর্যন্ত না যেতে পারছে, এবং একই সাথে তোমাকে বলতে চাই, বারবার এই প্রশ্নটা আমি রাখতে চাই, যে পশ্চিমবাংলায় যে জনবিন্যাস তৈরি হয়েছে বা ভোটার বিন্যাস তৈরি হয়েছে, তাতে মুসলমানদেরকে বাদ দিয়ে ইমিডিয়েটলি পশ্চিমবাংলায় কিন্তু বিকল্প শক্তি হওয়া খুব কঠিন। যে বিজেপিকে চায় না, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ন্যারেটিভ বিজেপি সেট করে ফেলেছে, মুসলিমরা বিজেপিকে চায় না। কিন্তু বলছি, তুমি বলো, তুমি তো বলে দিলে যে মুসলমানরা বিজেপিকে চায় না। বিজেপি কি মুসলমানদেরকে চায়? দলীয় মঞ্চ থেকে বিরোধী দলের নেতা বলছেন যে যারা আমাদের সাথে নেই আমরা তাদের সাথে নেই। এ কথা বিরোধী দলের নেতা তার দলীয় মানে মঞ্চ থেকে বলছেন। তাহলে মুসলমানরা বিজেপিকে চায় না, না বিজেপি মুসলমানদের চায় না? বিজেপি মুসলমানদের চায় না। হিন্দুদের মধ্যে এই আতঙ্ক তৈরি করার জন্য মুসলমানরা এসে গেল, কিন্তু হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও। ওই যে কাটগি তো বাটগি, বাটগি তো কাটগি, এই যে বক্তব্যটা, এটা তো মানে এই বক্তব্যটার মধ্য দিয়ে কি বার্তা যায়?
যে ভাই হিন্দু তোমরা কিন্তু আলাদা হয়ে না, ঐক্যবদ্ধভাবে। ঐক্যবদ্ধভাবে কার বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে। অর্থাৎ বিজেপি রাজনীতি পরিষ্কার করে মানে হিন্দুদের ঐক্যবদ্ধ করতে গিয়ে মুসলমানদের থেকে দূরে রাখে। সবকা সাথ সবকা বিকাশ নরেন্দ্র মোদী বলেছে যেদিন আমি হিন্দু মুসলিম করব সেদিন যেন আমি রাজনীতিতে না থাকি। নরেন্দ্র মোদী কিন্তু এই বক্তব্যটা কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই, নরেন্দ্র মোদী এইটা কিন্তু ভাইরাল বক্তব্য। তিনি বলেছেন আমি হিন্দু মুসলিম কোনোদিন করব না, আর যদি আমি হিন্দু মুসলিম করে থাকি তাহলে সেদিন আমি আর রাজনীতিতে থাকবো। তাহলে কি করে উনি বলেন বাটকি তো কাটকে? কি করে উনি বলেন? না না, উনিও তো বলেছেন, উনিও তো বলেছেন। কি করে উনি বলেন যে মানে ড্রেস দেখে বোঝা যায়? দিনের পর দিন দেখো, ওই কথা যদি তুমি বলো মোদির মানে ইন্টারন্যাশনাল ইমেজ তৈরি করবার জন্য, আন্তর্জাতিক স্তরে ইমেজ তৈরি করবার জন্য, বা একটা উদ্যোগ নিয়েছিলেন যে কিছু কথা বলে যদি আমি মুসলিম ভোটটা পাই, কিন্তু দিনের শেষে দেখা গেল যে উগ্র হিন্দুত্বের জায়গা থেকে কিন্তু মোদিও 2024-এর নির্বাচন জানো তুমি ভাষণ দিয়েছেন। প্রত্যেকটা ভাষণের উদ্দেশ্যটা হলো সমাজকে ভাঙো, হিন্দু মুসলমানে বিভাজিত করো, এবং মুসলিম প্রতিপক্ষ চাই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য। সেই জন্য বারবার বারবার আলোচনার মধ্যে মানে যখন বলেন মোদী নির্বাচনে বলছেন তোমরা যদি এক থাকো তো ভালো থাকবে। এক থাকো, সব কাকে উদ্দেশ্য করে বলছেন? একেবারে পরিষ্কার হিন্দুদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা এক থাকো। মানে তোমরা যদি বিভাজিত হও তোমরা মানে কষ্টে থাকবে। বিভাজিত মানে কি? মানে হিন্দু মুসলিমদের মধ্যে আলাদা ভাবনা থেকে এই কথাগুলো আসে। আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে বিজেপি, আরএসএস, বিজেপি যে ভাবনা চিন্তা, সেটা তারা সফল হয়েছে, তারা বহু জায়গায় সফল হয়েছে। তারা বিহারে সফল হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, আমাদের মহারাষ্ট্রে হলো, আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে হয়েছে, আসামে হয়েছে। কিন্তু পশ্চিমবাংলাতে দীর্ঘদিন ধরে বামপন্থী একটা ট্র্যাডিশন থাকার ফলে হিন্দুদের পোলারাইজেশন তাদের করতে অসুবিধে হচ্ছে। আর একই সাথে তোমাকে বলতে চাই, এখানে যেহেতু ব্রিটিশ এডুকেশনটা চালু হয়েছিল প্রথম, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ফলে পাশ্চাত্য শিক্ষা, তার ফলে উদার ভাবনার একটা বিরাট সংখ্যক মানুষ আছে যারা ওইভাবে হিন্দু মুসলমানের রাজনীতির মধ্যে ঢুকতে রাজি না। এখানে কিন্তু বিজেপির সমস্যা। একদিকে বিরাট সংখ্যক মুসলিম সমাজ আছে, যেটা মানে বলা যায় মানে আসামের সমান পরিমাণে, আর মানে জম্মু কাশ্মীরের পরেই 35% মুসলিমদেরকে মানে, এবং যারা ছড়িয়ে আছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। আবারও বলছি, এটা কেবলমাত্র তোমার ইলেকটোরাল মানে ম্যাপটা যদি দেখো, আসামে মুসলমানরা কেবলমাত্র কনসেন্ট্রেট করে আছে 5টা জেলায়, যার জন্য আসামের মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে বলতে পারেন যে মুসলমানদের সমর্থন আমার লাগবে না। আসামের হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য মঞ্চে দাঁড়িয়ে বলেন যে আমার মুসলিম ভোট লাগবে না। দেখো, মানে তুমি যদি যতটুকু মুসলমান, যে সমস্ত মুসলমানরা মানে আমাকে সমর্থন করছে, যার জন্য মানে আমেদি মুসলমানদেরকে মোদী খুব ভালোবাসেন। কেন? আমেদি মুসলমানদের একটা বড় অংশই মানে বিজেপিকে সমর্থন করে। ফলে যে অংশটুকু মানে বিজেপিকে সমর্থন করে তাদের উদ্দেশ্যে কিছু প্রতীকী কাজ তারা করেন, যেটাকে তাদের ভাষায় বলা হয় যে জাতীয়তাবাদী মুসলমান। কিন্তু প্রশ্নটা হচ্ছে মুসলিম সমাজটাকে সবসময় দূরে রাখার জন্য যে ভাষণ তারা দেন, যে ধরনের প্রোগ্রাম পলিসি তৈরি করেন, পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু আমি তোমায় বলছি মুসলিমদের মানে অন্তত এই 26-এর নির্বাচনে আমি বলছি, 26-এর নির্বাচনে বিজেপির না নেতা আছে, বিজেপির না কেন্দ্রীয় নেতৃত্বের কোনো উদ্যোগ আছে, বিজেপির কর্মী সমর্থকরা হতাশাগ্রস্ত। এইরকম একটা অবস্থাতে আমি ভয় পাচ্ছি যে শেষ পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল ছাড়াই পশ্চিমবাংলায় 26-এর নির্বাচনটা হবে না। তো ঘোষ বলেছে 250টা সিট নিয়ে আসবো, উল্টো দিকে কল্যাণ ব্যানার্জি তিনি বলেছেন 30টা আসন বিরোধীরা পাবে না, কারণ বিরোধী দলনেতাই নাকি 26-এর নির্বাচনে বিধানসভায় থাকবে না। সেটা না, দেখো মানে শুভেন্দু যদি নির্বাচনে মানে লড়াই করে জিতবেই, আমি জানি যে সারা বছর কাজ করে, যারা সারা বছর। হ্যাঁ, একেবারে ঠিক। মানে পশ্চিমবাংলায় যে বিধানসভার যে আইন আছে তাতে 10% মানে এমএলএ থাকতে হবে বিধানসভার যদি নেতা হতে হয়, তাহলে 30টার মতন বিধায়ক তোমার থাকতে হবে। 30টা বিধায়ক যদি না থাকে তাহলে কিন্তু তুমি বিরোধী দলের স্বীকৃতি পাবে না। আমার ভয় কিন্তু 2026-এ বিরোধী শূন্য ভাবে যদি বিধানসভা থাকে, এমনি পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, এমনি মানে সরকারের বিরোধিতা করলে জেলে যেতে হয়, এমনি মানে এই মিডিয়া তোমরা যারা আছো প্রত্যেকেই নির্যাতনের শিকার।
প্রতিনিয়ত শুধু সরকারের অন্যায় অবিচার হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারা বলবে কুৎসা করবেন না, রটনা করবেন না, মিথ্যা কথা বলবেন না, অথচ তার নেতারাই ভালো ভালো নেতাদের দেখাচ্ছেন না। হ্যাঁ, হ্যাঁ, যদি এটা নেগেটিভ প্রচার করো তাহলে নবান্নতে ঢুকতে দিব না। এই যে কথাগুলো, এই কথাগুলো মানে মধ্যযুগের শাসকরা বলেন। মধ্যযুগের শাসকরা যেভাবে আধিপত্যবাদ তৈরি করে শাসন করতেন, সেই ভাবনা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলতে চান। আমার কাছে যেটা ভয়ের, আমি তোমায় বলছি, আমার ভীষণ ভাবে ভয়, সেটা হলো যে শেষ পর্যন্ত বিরোধীদের নেতৃত্বের অভাবে, ইচ্ছার অভাবে, যদি রাজ্যে বিরোধী শূন্যভাবে যদি বিধানসভা হয় 2026-এ, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গায় পৌঁছবে। বাংলার সাধারণ মানুষের জন্য সেটা আতঙ্কের হবে, উন্নয়নের জন্য আতঙ্কের হবে, গণতন্ত্রের জন্য আতঙ্কের হবে। এই ভয়টা কিন্তু আজকে 6টা বিধানসভা উপনির্বাচন এর ফলাফল এবং তার যে মাত্রা, সেই মাত্রা থেকে আমার এই ভয়টা কিন্তু আমার মধ্যেও ঢুকলো, যে 26-এর নির্বাচনটা বিরোধী শূন্য বিধানসভার মধ্য দিয়ে সম্পূর্ণ হবে না। তো যদি সেটা হয়, সেটা পশ্চিমবাংলার জন্য আরো দুর্ভাগ্যের, আরো কলঙ্কজনক এবং আরো দুর্দশাগ্রস্ত হবে।